আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে আমার থাম্বনেল দেখে জেনে গেছেন আজকের আলোচনার বিষয়। আপনারা অনেকেই কুড হ্যাভ, মাইট হ্যাভ অ্যান্ড উড হ্যাভ এর ব্যবহার নিয়ে কনফিউশনে পড়ে যান। আর সেই কনফিউশন দূর করার জন্য আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন এই টিউটোরিয়াল নিয়ে। তো আশা করছি আপনারা আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার ইউটিউব চ্যানেল ওএম ইজি টিচিং সাবস্ক্রাইব করবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো অনেক ইম্পর্টেন্ট ক্লাস, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথমেই আমরা দেখব কুড হ্যাভ। তো কুড হ্যাভের ব্যবহার হচ্ছে হ্যাভ যদি মেন ভার্ব হিসাবে কাজ করে তবে বাংলা ক্রিয়া শেষে থাকতে পারত চিহ্ন থাকে বা থাকতে পারত এরকম চিহ্ন থাকে, এবং এটি দেখে আমাদেরকে চিনে নিতে হবে যে এখানে কুড হ্যাভ ব্যবহার হবে। অর্থাৎ এখানে কুডের পরে হ্যাভ হচ্ছে মেন ভার্ব হিসাবে কাজ করবে। যেমন আমার একটি মোবাইল থাকতে পারত, আই কুড হ্যাভ এ মোবাইল। তো এখানে আই সাবজেক্ট, কুড হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব এবং হ্যাভ হচ্ছে থাকা অর্থে মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। ওকে, নেক্সট সেন্টেন্স, ছাত্রছাত্রীদের একটি অধ্যয়ন কক্ষ থাকতে পারত। দি স্টুডেন্টস কুড হ্যাভ এ স্টাডি রুম। ছাত্রছাত্রীদের একটি অধ্যয়ন কক্ষ থাকতে পারত। নেক্সট সেন্টেন্স, রোগটির একটি বাইসাইকেল থাকতে পারত। দি ম্যান কুড হ্যাভ এ বাইসাইকেল। রোগটির একটি বাইসাইকেল থাকতে পারত। দেয়ার কুড হ্যাভ এ টেবিল অ্যান্ড চেয়ার ইন অফিস। অফিসে একটি টেবিল এবং চেয়ার থাকতে পারত। আই টু কুড হ্যাভ এ হাউস। আমার কাছেও একটি বাড়ি থাকতে পারত। আই কুড হ্যাভ মানি টু গো টু ঢাকা। আমার কাছেও ঢাকা যাওয়ার টাকা থাকতে পারত। রহিম কুড হ্যাভ এ মোটরসাইকেল। রহিমের একটি মোটরসাইকেল থাকতে পারত। তো এরকম অনেক উদাহরণ দিয়েছি, অসংখ্য উদাহরণ দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। এখন আমরা দেখব মাইট হ্যাভ। মাইটের পরে যখন হ্যাভ মেন ভার্ব হিসাবে কাজ করবে তখন আমরা দেখব, ঠিক আছে। তো এখানে হচ্ছে থাকতেও পারে, বাংলা ক্রিয়া শেষে থাকতেও পারে অর্থ প্রকাশ করে। তার ইংরেজিতে অভিজ্ঞতা থাকতেও পারে, মানে অনুমান করা হচ্ছে, প্রধানত এগুলো অনুমান বোঝানো হয় যে হি মাইট হ্যাভ এক্সপিরিয়েন্স ইন ইংলিশ। তার ইংরেজিতে অভিজ্ঞতা থাকতে পারে, মানে ইংরেজিতে অভিজ্ঞতা থাকতেও পারে, মানে কনফিউজ হয়ে যাচ্ছে, মানে থাকতেও পারে নাও পারে, এরকম একটা কনফিউজ। তার একটি বাড়ি থাকতে পারে। হি মাইট হ্যাভ এ হাউস। তার একটি বাড়ি থাকতেও পারে। তো থাকতেও পারে কথাটি উল্লেখ করা হয়েছে, যখন এরকম থাকতেও পারে হবে তখন মাইট হ্যাভ। কারণ আমরা জানি মাইট দিয়ে অনুমান করা বোঝানো হয়, তাই না? যেমন আপনি আপনার বাসায় কাউকে দাওয়াত দিয়েছেন, ঠিক আছে, কোনো আত্মীয়কে, অর্থাৎ মামাকে, আপনার কোনো মামাকে দাওয়াত দিয়েছেন। এখন আপনি আপনার মাকে জিজ্ঞাসা করতেছেন যে মা, মামা কি আসবে আজকে? তো এখন আপনার মা হয়তো বলছে যে তোমার মামা আসতেও পারে অথবা নাও পারে। সে কনফিউশনে পড়ে গেছে, তাই না? অর্থাৎ সে হয়তো কোনো কাজে গেছে, মামা হয়তো কোনো কাজে গেছে, সে হয়তো বিজি হয়ে গেছে, আর এই জন্যই সে আসতেও পারে নাও পারে, মানে অনুমান করছে। ওকে, তো এখন আমরা দেখব নেক্সট এক্সাম্পল, বাবু মাইট হ্যাভ এ গার্ল। বাবুর একটি মেয়ে বন্ধু থাকতেও পারে, মানে অনিশ্চিত, মানে অনুমান করতেছে সে যে মেয়ে বন্ধু থাকতেও পারে অথবা নাও থাকতে পারে। হয়তো এক বন্ধু আরেক বন্ধুকে যে বলছে যে বাবুর কি কোনো মেয়ে বন্ধু আছে, হয়তো সে হয়তো কনফার্ম না, সে হয়তো বলছে হ্যাঁ তার মেয়ে বন্ধু থাকতেও পারে, অর্থাৎ বাবুর হচ্ছে মেয়ে বন্ধু থাকতেও পারে, এরকম অনুমান করছে। ওকে, তো এখন আমরা দেখব উড হ্যাভ। উডের পরে যখন হ্যাভ মেন ভার্ব হিসাবে কাজ করবে তখন থাকতো বাংলা ক্রিয়া শেষে থাকতো চিহ্ন থাকবে। ওকে, যেমন আমার একটি মোবাইল থাকতো। আই উড হ্যাভ এ মোবাইল। আমার একটি মোবাইল থাকতো। ছাত্রছাত্রীদের একটি অধ্যয়ন কক্ষ থাকতো। দ্য স্টুডেন্টস উড হ্যাভ এ স্টাডি রুম। ছাত্রছাত্রীদের একটি অধ্যয়ন কক্ষ থাকতো। দি ম্যান উড হ্যাভ এ বাইসাইকেল। লোকটির একটি বাইসাইকেল থাকতো। অফিসে একটি টেবিল ও চেয়ার থাকতো। দেয়ার উড হ্যাভ এ টেবিল অ্যান্ড চেয়ার ইন অফিস। অফিসে একটি টেবিল এবং চেয়ার থাকতো। আমার কাছেও একটি বাড়ি থাকতো। আই টু উড হ্যাভ এ হাউস। আমার কাছেও একটি বাড়ি থাকতো, মানে অতীতকালের কোনো ঘটনা, মানে
কোনো কাজ মানে আগে মানে হতে পারতো কিন্তু হয় নাই, তাই না? তো এখানে বা থাকতে পারতো কিন্তু থাকে নাই, মানে এখানে সেটাই বোঝানো হয়েছে যে অতীতকালে কোনো কাজ হতে পারতো বা থাকতে পারতো, এরকম যখন কোনো কিছু বোঝানো হবে তখন আমরা উড ব্যবহার করব বা থাকতো, তাই না? আমি এখানে বুঝিয়ে দিয়েছি যে বাংলা ক্রিয়া শেষে থাকতো অর্থ প্রকাশ করবে। আই উড হ্যাভ মানি টু গো টু ঢাকা। আমার কাছে ঢাকা যাওয়ার টাকা থাকতো। রহিমের একটি মোটরসাইকেল থাকতো। রহিম উড হ্যাভ এ মোটরসাইকেল। রহিমের কাছে বা রহিমের নিকটেও একটি মোটরসাইকেল থাকতে পারতো। ওকে, তো এরকম অসংখ্য উদাহরণ দেওয়া হয়েছে। তো থাকতো, যখন থাকতো অর্থ প্রকাশ করে তখন আমরা এই স্ট্রাকচার করবো, ফলো করবো। ওকে, তো আমরা এখন যাব নেক্সট স্ট্রাকচার। বাংলা ক্রিয়া শেষে যখন পারতো, পারতে, পারতাম, পারতেন চিহ্ন থাকে, তখন যে স্ট্রাকচারটা আমাদেরকে ফলো করতে হবে সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট প্লাস কুড হ্যাভ প্লাস V3 অর্থাৎ মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। যেমন সে কাজটি করতে পারত, হি কুড হ্যাভ ডান দি ওয়ার্ক। সে কাজটি করতে পারতো কিন্তু করে নাই, তাই না? অতীতকালে কোনো ঘটনা বোঝানো হয়েছে, আমি একাই ঢাকা যেতে পারতাম, আই কুড হ্যাভ গান টু ঢাকা অ্যালন। আমি একাই ঢাকা যেতে পারতাম, সে ফুটবল খেলতে পারত, হি কুড হ্যাভ প্লেড ফুটবল। সে ফুটবল খেলতে পারত। পুলিশ চোরটিকে ধরতে পারত, দি পুলিশ কুড হ্যাভ অ্যারেস্টেড দি থিফ। পুলিশ চোরটিকে ধরতে বা গ্রেপ্তার, এখানে প্রধানত গ্রেপ্তার বোঝানো হবে, গ্রেপ্তার দিবে বেশি ভালো হয়। সরি, গ্রেপ্তার করতে পারত, তাই না? করতে পারত। দি পুলিশ কুড হ্যাভ অ্যারেস্টেড দি থিফ। পুলিশ চোরটিকে গ্রেপ্তার করতে পারত। তো এরকম। তো নেক্সট আমরা দেখব মাইট হ্যাভের ব্যবহার। তেও পারত, সবই ঠিক থাকবে। এখানে পারত, পারতে, এখানে হচ্ছে পারতে, পারত, পারতে, পারতাম, পারতেন আছে। শুধু এখানে তেও যুক্ত করতে হবে, তেও অতিরিক্ত যুক্ত করতে হবে, কারণ তো এটি অনুমান, এটি দিয়ে যেহেতু অনুমান করা বোঝানো হয়, তাই না? এই জন্য তেও কথাটি উল্লেখ থাকবে, বাকিগুলো সব ঠিক আছে। যেমন সে কাজটি করতেও পারত, হি মাইট হ্যাভ ডান দি ওয়ার্ক। সে কাজটি করতেও পারত, এরকম অনুমান করা বোঝানো হয়েছে। আমি একাই ঢাকা যেতেও পারতাম, আই মাইট হ্যাভ গান টু ঢাকা। আমি ঢাকা যেতেও পারতাম, অর্থাৎ আমি একাই ঢাকা যেতেও পারতাম। নেক্সট, শি মাইট হ্যাভ প্লেড ফুটবল। সে ফুটবল খেলতেও পারত। ওকে, এরকম অনুমান। পুলিশ চোরটিকে ধরতেও পারত বা গ্রেপ্তার করতেও পারত, তাই না? এখানেও গ্রেপ্তার দিয়ে দিই। ওকে, অ্যারেস্টেড, গ্রেপ্তার, সরি এখানে গ্রেপ্তার করতেও দিই, গ্রেপ্তার করতেও পারত। ওকে, তবে দি পুলিশ মাইট হ্যাভ অ্যারেস্টেড দি থিফ। পুলিশ চোরটিকে গ্রেপ্তার করতেও পারত। ওকে, তো নেক্সট আমরা দেখব এখন উডের ব্যবহার। উডের ক্ষেত্রে কি হবে? বাংলা ক্রিয়া শেষে যখন কি হবে, ত, তে, তাম, তেন চিহ্ন থাকে, তখন আমাদেরকে যে স্ট্রাকচারটি ফলো করতে হবে সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস V3 অর্থাৎ মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এবং সে কাজটি করতো, হি উড হ্যাভ ডান দি ওয়ার্ক। সে কাজটি করতো অর্থাৎ আগে করতো কিন্তু এখন করে নাই। ওকে, শেষে কি ত থাকতেছে, ত চিহ্ন থাকতেছে, এখানে তাম চিহ্ন থাকছে। ওকে, আই উড হ্যাভ গান টু ঢাকা, এবং আমি একা একই ঢাকা যেতাম, তাই না? যেতাম। তারপর হচ্ছে শি উড হ্যাভ প্লেড ফুটবল। সে ফুটবল খেলতো, তাই না? তারপর হচ্ছে এখানে দেওয়া হয়েছে আমি টিভি দেখতাম, আই উড হ্যাভ ওয়াচ টিভি। আমি টিভি দেখতাম, তো এখানে টিভি দেখার ইংরেজি আমি দিই নাই, ঠিক আছে? আমি টিভি দেখতাম, আমি এমনিতেই বলে দিচ্ছি মুখে, আই উড হ্যাভ ওয়াচ টিভি। আমি টিভি দেখতাম, মানে আগে টিভি দেখতো এখন দেখে না। যে কাজটা
অতীতে করতো কিন্তু এখন করে না, এরকম যখন অভ্যাসগত কোনো কর্ম বোঝাবে তখন আমরা প্রধানত উডের ব্যবহার করি। ওকে, আমি সকালে তাড়াতাড়ি উঠতাম, আই উড হ্যাভ গট আপ আর্লি ইন দি মর্নিং। আমি সকালে তাড়াতাড়ি উঠতাম, মানে আগে অভ্যেস ছিল সকালে তাড়াতাড়ি ওঠা, কিন্তু এখন আর ওঠে না। ওকে, তো অতীতে কোনো কাজ করতো, অভ্যাস ছিল, কিন্তু এখন নাই। এখন আমরা দেখব ইফযুক্ত কন্ডিশন। তো ইফযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের প্রথম অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তো পরের অংশে যেটি হয় সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস সাবজেক্ট অফ সেকেন্ড ক্লজ, অর্থাৎ দ্বিতীয় অংশের সাবজেক্ট প্লাস কুড হ্যাভ প্লাস V3 মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অবজেক্ট প্লাস এক্সটেনশন। ওকে, ইফ হি হ্যাড ওয়ার্কড হার্ড, সে যদি কঠোর পরিশ্রম করতো, হি কুড হ্যাভ পাস ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় পাস করতে পারত। ওকে, তো সে যদি পরীক্ষায় কি করতো, কঠোর পরিশ্রম করতো, সে পরীক্ষায় পাস করতে পারত। তো এরকম কন্ডিশন বোঝানো হয়েছে, সত্য জুড়ে দেওয়া হয়েছে, তাই না? তুমি যদি মানে নিয়মিত খেলতে, তাহলে তুমি, এখানে বলা হয়েছে ইফ ইউ হ্যাড প্লেড রেগুলারলি, তুমি যদি নিয়মিত খেলতে, ইউ কুড হ্যাভ বিকাম এ গুড প্লেয়ার, তুমি একজন ভালো খেলোয়াড় হতে পারতে। তো এখানে আমি সত্য জুড়ে দিয়েছি। কি সত্য? নিয়মিত খেলতে হবে, নিয়মিত খেললেই তুমি ভালো প্লেয়ার হতে পারবে। তো এরকম সত্য যখন বোঝানো হবে তখন আমরা, এবং ইফযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের প্রথম অংশ যখন পাস্ট পারফেক্ট টেন্স হবে, তখন আমরা এই স্ট্রাকচারটি ফলো করব। এখন আমরা দেখব ইফযুক্ত পাস্ট কমপ্লেক্স সেন্টেন্সের প্রথম অংশ পাস্ট পারফেক্ট, হ্যাঁ, এবং এটা মাইকটের ক্ষেত্রে সবই ঠিক আছে, এটার মতনই, শুধু মাইকট হ্যাভ হবে এখানে। ওকে, এই জন্য অত বোঝাই দিচ্ছি না এটা। ইফ হি হ্যাড ওয়ার্কড হার্ড, সে যদি কঠোর পরিশ্রম করতো, হি মাইট হ্যাভ পাস ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় পাস করতেও পারত। ওই যে তেও কথাটি উল্লেখ করতে হচ্ছে, তাই না? একই সেন্টেন্স আমি দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে, আমি দিয়েছি একই সেন্টেন্স। ওকে, মানে তেও কথাটি উল্লেখ আছে। ইফ হি হ্যাড ওয়ার্কড হার্ড, সে যদি কঠোর পরিশ্রম করতো, হি মাইট হ্যাভ পাসড ইন দি এক্সাম, সে পরীক্ষায় পাস করতেও পারত, মানে অনুমান করতেছে। ইফ ইউ হ্যাড প্লেড রেগুলারলি, তুমি যদি নিয়মিতভাবে খেলাধুলা করতা বা খেলতা, ইউ মাইট হ্যাভ বিকাম এ গুড প্লেয়ার, তুমি একজন ভালো প্লেয়ার বা খেলোয়াড়ও হতে পারতে, তাই না? তুমি একজন ভালো খেলোয়াড় হতেও পারতে। তো এরকম বোঝানো হয়েছে, বা হতে। তো ইফ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের প্রথম অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, ওকে, এটা প্রধানত উড হ্যাভের ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, সব স্ট্রাকচারই একই, কিন্তু অর্থ আলাদা হচ্ছে, মানে কুড হ্যাভের জন্য অর্থ আলাদা হচ্ছে, মাইট হ্যাভের জন্য অর্থ আলাদা হচ্ছে, এবং উড হ্যাভের জন্য অর্থ আলাদা হচ্ছে। ইফ হি হ্যাড ওয়ার্কড হার্ড, সে যদি কঠোর পরিশ্রম করত, হি উড হ্যাভ পাস ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় পাস করত। এখানে কি পাস করত, এটা বোঝানো হয়েছে। শেষে কি ত তে তাম, আমি আগেই বলেছি বাংলা ক্রিয়া শেষে কি থাকে, ত তে তাম তিন চিহ্ন থাকে। ইফ ইউ হ্যাড প্লেড রেগুলারলি, তুমি যদি নিয়মিতভাবে খেলতে, ইউ উড হ্যাভ বিকাম এ গুড প্লেয়ার, তুমি একজন ভালো খেলোয়াড় হতে। ওকে, তো এরকম আমি আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমি বেশি বেশি উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে এ পর্যন্তই। আপনারা আমার ইউটিউব চ্যানেল ওএমইজি টিচিং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর বেশি বেশি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আমি আপনাদের মাধ্যমে, আপনাদের কমেন্টের মাধ্যমে, লাইকের মাধ্যমে যেন উৎসাহিত হতে পারি, এবং নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও যেন উপহার দিতে পারি, এই প্রত্যাশায়, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, বেস্ট অফ লাক।